ওয়েলকাম টু মাই চ্যানেল মাহাতো গ্রামার ক্লাসেস। আজকে আমি তোমাদের করাবো ক্লজ। ক্লজ হচ্ছে বাংলায় যদি বলা হয়, ক্লজ হচ্ছে বাক্যের অংশ। যে বাক্য যে আমরা যখন একটা যে বাক্য বলি তার মধ্যে কতগুলো পার্ট থাকে। যেমন আমি বললাম যে আমি সেই ছেলেটাকে চিনি যে পরীক্ষায় প্রথম হয়েছিল। তাহলে আমি সেই ছেলেটাকে চিনি, এটা প্রধান বাক্য, এটা মেন ক্লজ। যে পরীক্ষায় প্রথম হয়েছিল সেটা হচ্ছে সাব ক্লজ বা সাব অর্ডিনেট ক্লজ। এই যে ক্লজের ভাগ যেটা আছে, এই ভাগগুলোকে আমি ইংলিশে আজকে করাবো এই বোর্ডের মধ্যে। তো চলো শুরু করা যাক আজকে ভিডিও। তোমরা দেখবে আমি এখানে ক্লজের ভাগ দিয়েছি মেন ক্লজ এবং সাব ক্লজ। মেন আর সাব যে দুটো ভাগ আমি উদাহরণ দিয়ে যদি বোঝাই তোমরা তাহলে খুব ভালো বুঝতে পারবে। যেমন ধরে আছে যে আই নো দ্য বয় হু stood ফার্স্ট। আমি সেটাকে চিনি বা জানি যে পরীক্ষা ফার্স্ট হয়েছিল। তাহলে এই যে আই নো দা বয়, এটা একটা পূর্ণ বাক্য। আমি যেটা না থাকে এটা একটা বাক্য রূপে আমি ব্যবহার করতে পারি। এই জন্য এটা হচ্ছে মেন ক্লজ মানে বা প্রিন্সিপাল ক্লজ বলে এটাকে। মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজও বলা যায়। প্রিন্সিপাল ক্লজ। এবার হু স্টুড ফার্স্ট, যে পরীক্ষায় প্রথম হয়েছিল। বাংলা মানে যদি ধরতে চাও এখানে যে পরীক্ষায় প্রথম হয়েছিল, এই যে লাইনটা এইটা দিয়ে কোনো বাক্য হয় না, শুধু এইটুকু। তাহলে কোনো যদি না থাকে হু স্টুড ফার্স্ট, যে পরীক্ষায় প্রথম হয়েছিল, এটা কোনো বাক্য নয়, যেটা নির্ভরশীল। এইটা হচ্ছে সাব অর্ডিনেট ক্লজ। আমি এখানে লিখে দিচ্ছি সাব অর্ডিনেট ক্লজ, তো আমি এখানে লিখলাম সাব ক্লজ সংক্ষেপে। এবার আমি আরেকটা বাক্য দিচ্ছি, মনে করো হি নোস, সে জানে, হোয়ার রায়বাবু লিভস। হি নোস, সে জানে, এটা গেল মেন ক্লজ। আর রায়বাবু কোথায় থাকেন, হোয়ার রায়বাবু লিভস, এটা হচ্ছে সাব ক্লজ। এটা চেনার উপায় হচ্ছে, তুই যদি দেখো কোনো বাক্য সেটা শুরু হচ্ছে কোনো ডাব্লিউএইচ ওয়ার্ড বা দ্যাট এসব দিয়ে, তাহলে তোমরা বুঝেই যাবে যে এইটা হচ্ছে সাব ক্লজ এবং বাকিটা মেন ক্লজ। এটা সাধারণত ক্লাস 7-8 থাকে এরকম। কিন্তু এই ক্লজের উপর নির্ভর করে আরও অনেকগুলো ভাগ আছে, আমি এখন তোমার শেখাবো। সেগুলো তোমাদের 9-10 থাকবে, মাধ্যমিক আসছে যে জয়েন দ্য সেন্টেন্স উইথ সাব রিলেটিভ ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ। এই জিনিসগুলো আমি এখন তোমাদেরকে পার্ট করে বোঝাবো। এটা তোমরা আশা করি বুঝতে পেরেছো যে মেন ক্লজ কি আর সাব ক্লজ কি। মেন হচ্ছে যেটা প্রধান বাক্য, যেটা কারোর উপর নির্ভরশীল, এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজও বলা যায়। এ স্বাধীন বাক্যটা, কিন্তু এ স্বাধীন এর উপর ডিপেন্ড করছে, এটা না থাকলে কোনো ভ্যালু নেই। হুইস্টের পর যে পরীক্ষা প্রথম হয়েছিল, যদি আমরা বলি যে পরীক্ষা প্রথম হয়েছিল, সেটা তোমরা কোনো মানে এটা বুঝতেই পারবে না লাইনটা কি বলতে চাইছে। সেই জন্য এটা বলে সাব অর্ডিনেট ক্লজ, মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে এর উপর ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ড করছে। ওকে, এবার আসছি পরের অংশটায়। তো এখানে আমি দিয়েছি এই যে সাব অর্ডিনেট ক্লজ আছে। সাব অর্ডিনেট ক্লজের 3টা ভাগ আছে, নাউন ক্লজ বা নমিনাল ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। 3টে, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। নাউন ক্লজ হচ্ছে যখন এই সাব অর্ডিনেট ক্লজটা একটা নাউনের মতো কাজ করবে। কীরকম আমি যেন বলছিলাম, ধরো মনে করি এরকম, এইটা রাম ইজ টল, এটা হচ্ছে নাউন। রামটা নাউন, তার মানে যে কাজটা করছে, মনে যার সঙ্গে বলছি এইটাকে আমি যখন, এটা কিন্তু নাউন ক্লজ নয়, এটা একটা আমি সাধারণ বাক্য দেবো। নাউন ক্লজটা বোঝাবো, দেখো এই জায়গায় আমি ধরো করলাম, আমি একটা লাইন লিখছিলাম যে তাদেরকে ভগবান ভালোবাসে, হুম গড লাভস।
যাকে ভগবান ভালোবাসে, ডাই ইয়ং, ইয়াং বয়সে মারা যায়, এই কথা বলা হয়। তাহলে ডাই ইয়ং এর মনে করো একটা নাম দিলাম, এই বিশ্বের নাম মনে করো ডাই ইয়ং, এই জায়গায় আমি নামের জায়গায় নাম হুম গড লাভ, যাকে ভগবান বলা আছে পুরো জিনিসটা নাউন ডাই ইয়ং। আরেকটা আমি যদি বোঝাই এমনি করে, আমি একটা করে আছে মনে করো দ্যাট হি ইজ দ্য ফার্স্ট বয়, সে যে ভালো ছেলে, সে প্রথম মানে ফার্স্ট বয়, যে পরীক্ষা প্রথম হয়, সেটা সবাই জানে। ইজ নোন টু অল, হোয়াট ইজ নোন টু অল, যে অ্যান্সারটা হচ্ছে দ্যাট হি ইজ দ্য ফার্স্ট বয়, সে যে ফার্স্ট বয় সেটা সবার কাছে জানা। মানে এইটা তুমি নাউন ধরো, রাম ইজ টল এটা নাউন, হুম গড লাভস দ্য ইয়ং এটা নাউন, কারা দ্য ইয়ং, কোন জিনিসটা ইজ নোন টু সবাই জানা, সেটা হচ্ছে এই জিনিসটা দ্যাট হি ইজ দ্য ফার্স্ট বয়, এটা হলো নাউন। তা আমার কিন্তু এই জিনিসটা কিন্তু নমিনাল ক্লজ নয়, এটা আমি কিন্তু উদাহরণটা এটা দেখবে না তোমরা, এটা আমি নাউনটা ধরানোর জন্য বলে কীভাবে নাউনটা ধরেছি। এবার এখানে নাউনটা সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে, এর পেছনে দিকেও একটা থাকতে পারে যে অবজেক্ট হিসেবে ব্যবহার করা যেতে পারে, সেটা আমি উদাহরণ দিয়ে একটা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। দেখো এখানে আমি করেছি আই নো পলিটিক্স, এটা অবজেক্ট মনে করো, এটা কিন্তু নমিনাল নাউন ক্লজ বা নমিনাল ক্লজ নয়, আমি এটা উদাহরণ দিলাম অবজেক্ট কোথায় বসছে, আই নো, হোয়াট আই নো না পলিটিক্স, এই টাইপের আমি যখন করছি। এবার যখন ক্লজে চলে আসছি, আই নো হোয়েন ইউ উইল কাম, তুমি যখন আসবে সেই জিনিসটা টাইমটা আমি জানি কখন তুমি আসবে, হোয়েন ইউ উইল কাম। তার আই নো হোয়ার হি লিভস, আমি জানি সে কোথায় থাকে, এই হোয়ার হি লিভস পুরো জিনিসটাই কিন্তু দেখো সাব ক্লজ, এই মেন ক্লজ আমি জানি কি না হোয়ার হি লিভস, এইটা ঠিক নাউনের মতো ব্যবহার করা হয়েছে, সেই কারণে কিন্তু এটাকে নাউন ক্লজের মধ্যে ধরা হয়েছে। এটা অবজেক্টের জায়গায় আমি রেখেছি, আগেটা রেখেছিলাম সাবজেক্টের জায়গায়। এগুলো তুমি দয়া করে একটু খাতায় নোট ডাউন করে নিও, এগুলো অবশ্যই মাধ্যমিকে লাগে না, কিন্তু যখন চেঞ্জ করতে দেবে যে এটা দুটো জয়েন করো নাউন ক্লজ দিয়ে বা অবজেক্টিভ ক্লজ দিয়ে, তখন এই জিনিসগুলো তোমাদের কাজে লাগবে, অভিজ্ঞতাটা। এটা ক্লাস 7-এর থাকে, তোমরা যদি না আগে থেকে করে থাকো তাহলে অবশ্যই খাতায় এটাকে লিখে নাও, আর পুরো ডিটেলসে গিয়ে তারপরে আমি যে পরীক্ষায় যে ধরনের প্রশ্ন সেগুলো করাও, তোমরা খুব সহজে এটা বুঝতে পারবে। তাহলে এবার বোঝার নাউন ক্লজ। এবার আসবো অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ কোনগুলো, আমি এখানে করেছি দেখো, আই নো দ্য প্লেস, আমি যারা জানি জায়গাটা সম্বন্ধে, হোয়ার ইট ইজ, যেখানে এটা রয়েছে ওই জায়গাটার সম্বন্ধে বলছে কীরকম। আই নো দ্য ম্যান, লোকটাকে চিনি, হু ডিড দিস, যেটা করেছিল, তাহলে লোকটার সম্বন্ধে একটা দোষ গুণ জায়গাটাকে বোঝাচ্ছে। মানে অ্যাডজেক্টিভ মানে কি, আমরা জানি যে দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝায়, এই ধরনের যখন ক্লজ আমরা ইউজ করো তখন তাকে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, বা এর একটা নাম হচ্ছে রিলেটিভ ক্লজ, যেটা পরীক্ষায় কিন্তু খুব দেয়, রিলেটিভ ক্লজ দিয়ে যোগ করতে বলে। যখন জয়েনিংগুলো করবো রিলেটিভ ক্লজ দিয়ে তোমাদের খুব সোজা লাগছে। এবার আসছি অ্যাডভার্বিয়াল ক্লজে, তোমরা কিন্তু এগুলো খাতায় নোট করে নেবে, নাহলে আমি এখন মুছে আমরা করবো, তোমরা পরে আবার অসুবিধা বুঝতে দাঁড় করিয়ে পজ করিয়ে এগুলোকে লিখে তার নিচে এই উদাহরণগুলোকে লিখে নেবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি এখানে লিখেছি দেখো, স্টে হোয়ার ইউ আর, তুমি থাকো যেখানে সেখানেই থাকো, এই থাকাটা নিয়ে বোঝাচ্ছে অ্যাডভার্বিয়াল, মানে এখানে যে কথাটা আছে ভার্ব, কথাটা দেখো ভার্ব, অ্যাডভার্বিয়াল হচ্ছে ভার্বের সঙ্গে কানেক্টেড থাকে, ভার্বটা কিরম করে করছে, কাজটা কিরম করে করছে। যেমন স্টে থাকো, হোয়ার ইউ আর যেখানে তুমি আছো সেখানেই থাকো। আবার উই রিড আমরা পড়ি, এটা দেখো রিডটা ভার্ব, তাহলে কি এটা সো দ্যাট যাতে উই মে লার্ন আমরা শিখতে পারি, এখানে কিন্তু এটা অ্যাডভার্বিয়াল ক্লজ হিসেবে ব্যবহার করা হচ্ছে। কাজটার সম্বন্ধে বলছে রিডটা কেমন করবো, কেন রিড করবো, সো দ্যাট যাতে উই মে লার্ন আমরা শিখতে পারি, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। এবার আসবো আসল জায়গায়, যেটা হচ্ছে জয়েনিং, যে লেখা থাকে জয়েন দ্য সেন্টেন্সেস উইথ রিলেটিভ ক্লজ বা নাউন ক্লজ, ওটা দিয়ে এখন করাবো তোমাদের। এইটা ভালো করে দেখো না, পরীক্ষায় জয়েনিংটাই আসে, এগুলো ছিল একটা বেসিক। আমি এখানে লিখেছি জয়েন দ্য সেন্টেন্সেস উইথ রিলেটিভ ক্লজ, এরকম তোমাদের মাধ্যমিক পরীক্ষায় দেওয়া থাকে। আর এইখানে আমি লিখেছি এগুলো করতে গেলে কি যোগ করতে হবে, একটা রিলেটিভ নাউন দিয়ে যোগ করতে পারে বা রিলেটিভ অ্যাডভার্ব দিয়ে যোগ করতে পারে। রিলেটিভ নাউন কোনগুলো, হু মানে কে বা যে, হুম যাকে, হুজ যার, হুইচ যেটা বা দ্যাট ওটা, এইগুলো যোগ করতে হবে দুটো বাক্যকে। অথবা রিলেটিভ অ্যাডভার্ব অর্থাৎ হুইন, হোয়ার, হোয়াই, হাউ,
মানে কখন বা যখন, যেখানে, যার জন্য বা কেন, হোয়াই এবং হাও কীভাবে বা যেভাবে, এই যে জিনিসগুলো আছে এইগুলো দিয়ে যখন আমরা দুটো বাক্যকে যোগ করব, আমরা WH দিয়ে। আমি এখানে কতগুলো কোশ্চেন দিয়েছি। মাদার সেজ সামথিং, এগুলো কোশ্চেন দেখো লেখা আছে জয়েন দ্য সেন্টেন্সেস উইথ রিলেটিভ ক্লজ। মাদার সেজ সামথিং ইট ইজ ট্রু, মা কিছু বললেন এটা সত্যি, মা কিছু বললেন যেটা সত্যি। এখানে বলেছে মাদার সেজ সামথিং ইট ইজ ট্রু, মা কিছু বলছেন সেটা সত্যি, মানে মা কিছু বলছেন যেটা সত্যি। এখানে আমি কি করব, এই ইটটাকে আমি উঠিয়ে দেব। অ্যান্সার যখন লিখবো আমি অ্যান্সার করছি, দেখো এখানে মাদার সেজ সামথিং, মা কিছু বললেন যেটা সত্যি, হুইচ মানে যেটা, তাহলে হুইচ ইজ ট্রু যোগ হয়ে গেল, হুইচ ইজ ট্রু, মা কিছু বললেন যেটা সত্যি। নাম্বার 2 কি আছে, দিস ইজ দ্য ইংলিশ টেক্সট বুক ইটস কভার ইজ ব্ল্যাক। এখানে মানেটা তোমাদের একটু ভালোভাবে বুঝতে হবে। এই হচ্ছে যে ইংরেজি বইটা, এর কভারটা হচ্ছে ব্ল্যাক, কালো, তাহলে এটা হচ্ছে ইংরেজি বই যার কভারটা কালো, যার কভার হুইচ, ইটস মানে যা, মানে হুজ মানে যার, তাহলে কি হবে, দিস ইজ দ্য ইংলিশ টেক্সট বুক হুজ কভার ইজ ব্ল্যাক, হুজ মানে যার, এখানে হুজ, তো মানেগুলো তোমাদের একটু জানা দরকার রয়েছে। তাহলে এখানে কি হবে, দিস ইজ দ্য ইংলিশ টেক্সট বুক হুজ মানে যার, কভার ইজ ব্ল্যাক, কভার ইজ ব্ল্যাক, যার কভারটা কালো। নেক্সট ওয়ান বলছি, এটা একটু বড় আছে, আমি পরে বলছি, তোমরা এগুলোকে একটু খাতায় নোট ডাউন করো, ভিডিওটাকে দাঁড় করে তারপরে আমি পরেরটা বলছি। এখানে বলছে দেখো, মাই ব্রাদার কমল লিভস ইন USA, হি ইজ ইংলিশ টিচার। এখানে লিখতে পারি যে মাই ব্রাদার আমার ভাই, হু যে, লিভস ইন USA থাকে, ইজ ইংলিশ টিচার। তাই এখানে হিট আমার লাগবে না, আমি অ্যান্সার দেখাচ্ছি, দেখে নাও 3 অ্যান্সারটা, মাই ব্রাদার হু লিভস ইন USA is a English teacher, English teacher। একটু অন্যরকম আছে, দেখে নাও, মাই ব্রাদার হু লিভস ইন USA ইজ ইংলিশ টিচার। তোমরা কি এখানে কোনো ভুল পাচ্ছ কোশ্চেনের মধ্যে? এখানে তোমরা যখন আর্টিকেল শিখেছিলে, আমরা যদি কোনো একটা ভিডিও দেখো, আগে আর্টিকেলের যে ভিডিও তা দেখতে হবে, এখানে আমি বুঝলাম যে যখন কোনো দেশের নাম সংক্ষেপে লেখা হয় তার আগে দা বসে, এখানে কোশ্চেনের দাটা ছিল না, এইখানে একটা দা বসবে, দা USA, দা USSR, ঠিক আছে, বা দা UAE, যেটা হয় বলা হয় সংযুক্ত আরব আমিরাত, এই সমস্ত শর্ট নামের জায়গায় দা বসে। তাহলে এখানে আমি কি লিখবো, মাই ব্রাদার হু লিভস ইন দা USA, যে USA থাকে, আমেরিকা থাকে, ইজ ইংলিশ টিচার। নাম্বার 4, হি রোট সামথিং, সে কিছু লিখলো, আই ডু নট লাইক, আমি পছন্দ করলাম না। তা সে কিছু লিখলো, এই জিনিসটা লিখলো, এইটাকে মানে এটাকে আমি পছন্দ করলাম না, তাহলে কি হবে অ্যান্সারটা, সে কিছু লিখলো যেটাই পছন্দ করলাম না, হুইচ মানে যেটা, তাহলে হি রোট সামথিং হুইচ, যেটা আই ডু নট লাইক। এটা কোশ্চেন আছে, ডিড নট লাইক, তাহলে হি রোট সামথিং হুইচ মানে যেটা, হুইচ দেখে দেখে লিখব আই ডিড নট লাইক, আই ডিড নট লাইক। নাম্বার 5, এটা তোমরা পারতে পারো হয়তো, দেখো এখানে লেখা আছে হিয়ার মানে এখানে, আর হয় মানে যেখানে, এটা অ্যাডভার্ব রিলেটিভ অ্যাডভার্ব রয়েছে।
তো এটা রিলেটিভ ক্লজ হচ্ছে দিস ইজ দ্য গ্র্যান্ড হোটেল, এটা গ্র্যান্ড হোটেল, মাই ফ্রেন্ড ওয়ার্কস হিয়ার, এখানে আমার বন্ধু কাজ করে। তাহলে আমি যদি বলি যে এই সেই গ্র্যান্ড হোটেল যেখানে আমার বন্ধু কাজ করে, তাহলে এটা এমনি হবে অ্যান্সারটা, দিস ইজ দ্য গ্র্যান্ড হোটেল হোয়ার, মানে যেখানে, আমি এর বদলে লিখলাম এখানে, এইটা আমি উত্তরে এটা বাদ দিয়ে দেবো। তাহলে হোয়ার মাই ফ্রেন্ড ওয়ার্কস, দিস ইজ দ্য গ্র্যান্ড হোটেল হোয়ার, যেখানে মাই ফ্রেন্ড ওয়ার্কস, যেখানে আমার বন্ধু কাজ করে। আমি এটাকে করে দিচ্ছি। অ্যান্সারটা কীভাবে বললাম 5 এর অ্যান্সারটা, দিস ইজ দ্য গ্র্যান্ড হোটেল হোয়ার, মানে যেখানে, মাই ফ্রেন্ড ওয়ার্কস। আর সেজন্য এতটাই রিলেটিভ ক্লজ হলো। এর পরের দিন আমি নাউন ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে করাবো। তো প্রতি সোম, বুধ, শুক্র আমি তোমাদের জন্য মাধ্যমিক স্পেশাল ক্লাসগুলো করছি এখন। তো তোমরা যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তোমার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট অবশ্যই লিখো, আমি চেষ্টা করব তার সমাধান করতে। ওকে, আজকের জন্য এতটাই। তোমার সকলে ভালো থেকো এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নাও।